ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ। ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে এই অ্যাপে একটা সিরিজ স্টার্ট হতে চলেছে। কিসের উপরে বেস করে? না, আপকামিং যে আরআরবি এনটিপিসির এক্সাম আসতে চলেছে সেই এক্সামের উপরে বেস করে একটা সিরিজ স্টার্ট হতে চলেছে। এইবার প্রশ্ন হচ্ছে না কিসের সিরিজ। দেখো, যে সমস্ত এক্সামগুলো হয়ে গেছে বিগত বছরে আরআরবি এনটিপিসির, সেই সমস্ত এক্সামের বিশেষ করে লেটেস্ট যে এক্সামটা 2019-এর যে পেপারটা হয়েছিল, যাতে টোটাল 133টা শিফট হয়েছিল, সব মিলিয়ে প্রায় 3.5 থেকে 4,000 কোশ্চেন কিন্তু সেখানে ছিল। সেই সমস্ত কোশ্চেন গুলো নিয়েই কিন্তু এখানে ডিসকাস হবে। মেনলি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়েই এখানে ডিসকাস হবে। এবার কথা হচ্ছে কিভাবে আমি ডিসকাস করব। না, প্রথমেই আমি বলে দিচ্ছি যে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করব। মিক্সড টাইপ নিয়ে কিন্তু ডিসকাস করব না, মিক্সড কোশ্চেন নিয়ে ডিসকাস করব না। প্রথমে আমি নাম্বার সিস্টেম শুরু করব। নাম্বার সিস্টেমের বেস্ট 100টা প্রশ্ন আমি প্রথমে করাবো। নাম্বার সিস্টেম হয়ে যাওয়ার পরে তারপরে চলে যাব পার্সেন্টেজে। এই রকম করতে করতে যতগুলো চ্যাপ্টার, যে যে চ্যাপ্টার থেকে প্রশ্ন এসছে, অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স মিলিয়ে সমস্ত চ্যাপ্টারই কিন্তু আমি কভার করব। আর শুরুতেই প্রতিটা চ্যাপ্টারে বেস্ট 100টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি করাবো। ঠিক আছে, এইভাবে সমস্ত চ্যাপ্টার শেষ করে আবার আমি নাম্বার সিস্টেম থেকে শুরু করব। এই রকম ভাবে করতে করতে পুরো সমস্ত যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি কমপ্লিট করব। কিন্তু শুরুতেই আমি যেটা করব সেটা হচ্ছে বেস্ট 1,500 থেকে 2,000 কোশ্চেন আমি তোমাদের এখানে করাবো। ঠিক আছে, এবার আমি কিভাবে করাবো? না, 25টা করে কোশ্চেন নিয়ে কিন্তু আমি করাবো, মানে 25টার এক একটা করে সেট কিন্তু হবে। ধরো প্রথমে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমে টোটাল সাপোজ ধরো 100টা কোশ্চেন আমি করাবো। এবার এই 100টা কোশ্চেন মানে টোটাল 4টে সেটের মধ্যে 100টা কোশ্চেন কভার হয়ে যাবে। তারপরে আবার 100টা কোশ্চেন হবে অন্য চ্যাপ্টারে, সেখানেও 4টে সেট থাকবে 25টা করে কোশ্চেনের। এইভাবে এই সেটগুলোর পিডিএফও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আজকে নাম্বার সিস্টেমের সেট 1, আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ার। এখানে কিন্তু সিবিটি 1 এবং সিবিটি 2 কিন্তু মিক্সড, আলাদা কিন্তু নেই, এটাও আমি মেনশন করে দিচ্ছি। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টার, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের ফার্স্ট সেটের ফার্স্ট কোশ্চেন, একের দাগ। কি বলছে? বলছে যে হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস ইজ ডিভিজিবল কমপ্লিটলি বাই বোথ 9 অ্যান্ড 11। বলছে কি যে নিচের যে 4টে সংখ্যা আছে, এই 4টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 9 এবং 11 উভয় দিয়ে ভাগ করা যাবে। 9 দিয়েও ভাগ করা যাবে, 11 দিয়েও ভাগ করা যাবে। ঠিক আছে, আর এখানে কিন্তু কনসেপ্ট নিয়ে আমি অতটা ডিসকাস করব না, কারণ কনসেপ্টের ক্লাস কিন্তু আমাদের আলাদাভাবে করানো হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো যে 9 দিয়ে ডিভিজিবল, 9 দিয়ে ডিভিজিবিলিটির রুলটা কি? না, যতগুলো একটা সংখ্যার মধ্যে যতগুলো ডিজিট আছে, মানে ডিজিট সামটা যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওই সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। আর 11 দিয়ে ডিভিজিবিলিটির কন্ডিশন কি? না, অল্টারনেটিভ নাম্বারগুলো যোগ করে তাদের মধ্যে ডিফারেন্স নেব। ডিফারেন্সটা যদি 11 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে ওই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে চলো প্রথম সংখ্যাটা চেক করা যাক। প্রথম সংখ্যাটা কি 9 দিয়ে ডিভিজিবল? না, 7 আর 2 9, 9 আর 7 16, 16 আর 2 18, আর 1 19, 19 আর 8 27। তাহলে 27 9 দিয়ে ডিভিজিবল, তার মানে সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হবে। কিন্তু 11 দিয়ে কি ডিভিজিবল? অল্টারনেট নাম্বারটা দেখো, 7, 7 আর 2 9, 9 আর 1 10। তাহলে কত হচ্ছে? 10। এবার 7 আর 2 9, 8 আর 9 17। তাহলে 10 আর 17-র মধ্যে ডিফারেন্স কত? 7। 7 কি 11 দিয়ে ডিভিজিবল? না, তাহলে এই সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ডিভিজিবল হলো না। ওকে, তার মানে এটা 9 দিয়ে ডিভিজিবল কিন্তু 11 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এই অপশনটা হবে না। এবার নেক্সট অপশন, 8 আর 9 17, আর 1 18, 18 9 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ, তাহলে এই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হবে। এবার এটা কি 11 দিয়ে ডিভিজিবল? তাহলে অল্টারনেট নাম্বার যোগ করো। 0 প্লাস 1 1, 1 প্লাস 8 কত হচ্ছে? 9। আবার অল্টারনেট নাম্বার 0 প্লাস 9 9। তাহলে 9 আর 9 এর মধ্যে যদি ডিফারেন্স নেই 0, তাহলে 0 কি 11 দিয়ে ডিভিজিবল? 0 যে কোনো সংখ্যা দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 11 দিয়ে ডিভিজিবল। তার মানে দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা 11 দিয়েও ডিভিজিবল হচ্ছে, 9 দিয়েও ডিভিজিবল হচ্ছে।
তার মানে এই অপশনটাই হবে। এই দুটো অপশন আর দেখার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার বি। ওকে, তারপরে চলো নেক্সট। নেক্সট কি বলছে? বলছে ইফ 11 ডিজিট নাম্বার, নাম্বারটা কি এটা দেওয়া আছে 88P5540880805K6, ঠিক আছে। আবার বলে দিয়েছে K ইজ নট ইকুয়াল টু P, K কিন্তু P এর সমান হবে না। এবার কি বলছে যে ডিভিজিবল বাই 72, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ 3K প্লাস 2P। মানে এখানে আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে K আর P এর ভ্যালু ফাইন্ড আউট করা। K আর P এর ভ্যালু যদি ফাইন্ড আউট করা যেতে পারে তাহলে ইজিলি আমাদের যে রিকোয়ার্ড রেজাল্ট সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে চলো সংখ্যাটা লেখা যাক। সংখ্যাটা কি বলছে? সংখ্যাটা বলছে 88P55400805K6, এটা হচ্ছে সংখ্যা। এবার বলছে যে এই সংখ্যাটা 72 দিয়ে ডিভিজিবল। ভালো করে বোঝো, সংখ্যাটা 72 দিয়ে ডিভিজিবল। তাহলে 72 মানে কি? এটা দুটো প্রাইম নাম্বারে ভাঙবো, 8 নং 72। ঠিক আছে, এরা কিন্তু পরস্পর প্রাইম, মানে এদের মধ্যে কোনো রকম কোনো সাধারণ উৎপাদক নেই। তার মানে 8 নং 72, অর্থাৎ এই যে 72 যে সংখ্যাটা সেটা 8 দিয়েও ডিভিজিবল হবে, সেটা 9 দিয়েও ডিভিজিবল। ওকে, 8 দিয়েও ডিভিজিবল হবে, 9 দিয়েও ডিভিজিবল হবে। তাহলে এইটুকু ইনফরমেশন আমরা গ্যাদার করতে পারলাম। এবার এইটুকু ইনফরমেশনের মাধ্যমে পি এর ভ্যালু ফাইন্ড আউট করব, কে এর ভ্যালু ফাইন্ড আউট করব। ঠিক আছে, এবার প্রথমে দেখি যে সংখ্যাটা বলছে যে 8 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে 8 দিয়ে ডিভিজিবিলিটির রুল কি? না, যে কোনো সংখ্যার শেষ 3টে সংখ্যা নেব। শেষ 3টে সংখ্যা যদি 8 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, তার মানে দেখো এই যে 5K6 এই সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল, তাহলে K এর কোন ভ্যালুর জন্য এটা 8 দিয়ে ডিভিজিবল হবে? সাপোজ ধরো K এর ভ্যালু ধরছি 1, তো K এর ভ্যালু যদি 1 ধরি সংখ্যাটা কত হবে? 516। তো 516 কি 8 দিয়ে ডিভিজিবল? 8 দিয়ে ডিভিজিবল নয়। দেখো 6 48, 3 36, 36 8 দিয়ে ডিভিজিবল নয়, তাহলে এটা নেওয়া যাবে না। তো K এর ভ্যালু যদি আমি 2 ধরি কত হচ্ছে? 526। 6 48, 4 46, 46 8 দিয়ে ডিভিজিবল না, হবে না। K এর ভ্যালু যদি 3 নেই 536, তাহলে কত হচ্ছে? না 6 48, 5 56, 27 56। তার মানে K এর ভ্যালু যদি 3 নেই তাহলে সংখ্যাটা কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে। K এর ভ্যালু যদি 3 নেই তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 536। 536 মানে কি? 6 48, 27 56। তাহলে এই সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল। তাহলে K এর ভ্যালু যদি 3 নেই তাহলে লাস্টের 3টে সংখ্যা 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার মানে এই যে পুরো সংখ্যাটা যেটা দেওয়া আছে সেটা 8 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তাহলে K এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 3। K এর ভ্যালুটা আমরা 3 পেয়ে গেলাম। তাহলে K এর ভ্যালুটা যদি 3 পেয়ে যাই তাহলে আলটিমেট সংখ্যাটার এখন রূপ কি দাঁড়াচ্ছে, মানে এখন সংখ্যাটা দেখতে কেমন লাগছে? 88P55400805, K এর ভ্যালু পেয়ে গেছি 3, তাহলে 3 বসিয়ে দাও। সংখ্যাটা এরকম লাগছে দেখতে। তাহলে এখন বাকি থাকলো কি? P এর ভ্যালুটা ফাইন্ড আউট করা। তো P এর ভ্যালু কিভাবে ফাইন্ড আউট করব? 9 এর ডিভিজিবিলিটি রুল দিয়ে। কারণ 8 এর ডিভিজিবিলিটি রুল দিয়ে K এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে গেল। তাহলে বাকি আছে 9 এর ডিভিজিবিলিটি রুল। তাহলে এবার 9 এর ডিভিজিবিলিটি রুল দিয়ে P এর ভ্যালু ফাইন্ড আউট হয়ে যাবে। 9 এর ডিভিজিবিলিটি রুল কি ছিল? না ডিজিট সামকে, ডিজিট সাম যেটা হবে সেই ডিজিট সামটা 9 দিয়ে ডিভিজিবল হবে। ওকে, তো চলো দেখো আর কিভাবে আমরা করতাম। কনসেপ্ট ক্লাসে করানো হয়েছে যে যেখানে যেখানে 9 দেখতে পাবো সেখানে সেখানে কেটে দেবো। 9 বা 9 এর মাল্টিপল, দেখো 6 আর 3 এর 9 কেটে দিলাম। এখানে কত হচ্ছে? 5 আর 4 এর 9 কেটে দিচ্ছি। এবার কত হচ্ছে? 8, 8 আর 8 এর 16, 16 আর 5 এ 21, 21 আর 5 এ 26, 26 আর 8 এ 34। ঠিক আছে, কত হচ্ছে? 8 আর 8 এর 16, 16 আর 5 এ 21, 21 আর 8 এ 29, 29 আর 5 এ 34। ঠিক আছে,
তাহলে কত দাঁড়াচ্ছে আলটিমেট? আলটিমেট ডিজিট সাম দাঁড়াচ্ছে 34। তো 34-এর সাথে যদি 2 যোগ করে দেই, ঠিক আছে, 34-এর সাথে যদি 2 যোগ করে দেই তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 36। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো যে 34-এর সাথে যদি 2 যোগ করে দেই তাহলে যে সংখ্যাটা আসছে সেই সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল। 34 কিন্তু 9 দিয়ে ডিভিজিবল নয়, কিন্তু এখানে বলেই দিয়েছে পুরো সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল, কিন্তু 34 9 দিয়ে ডিভিজিবল নয়। কিন্তু একটা সংখ্যা কিন্তু এখনো পড়ে আছে পি, কিন্তু এখান থেকে দেখে বোঝা যাচ্ছে 34-এর সাথে যদি 2 যোগ করে দেই তাহলে হচ্ছে 36। তখন কিন্তু ডিজিট সাম হচ্ছে 36, সংখ্যাটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে এই পি এর ভ্যালু 2 ছাড়া আর কিছুই হতে পারে। ওকে, কারণ পি এর ভ্যালু যদি 2 এখানে পুট করে দাও তাহলে ডিজিট সাম কত হচ্ছে? 36। তাহলে 36 9 দিয়ে ডিভিজিবল, তার মানে পুরো সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু করানো হয়েছে। কে এর ভ্যালু 3, পি এর ভ্যালু কত আসছে? 2। জানতে চেয়েছে কি 3k প্লাস 2p। তাহলে কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে 3, অর্থাৎ 3 3 9। পি এর ভ্যালু কত? 2, তাহলে 2 2 4, অর্থাৎ 9 আর 4 13। অ্যান্সার সি। ওকে, তারপর এবার কি বলছে যে when a number n is divided by 5 the remainder is 2, when n square is divided by 5 the remainder will be। ঠিক আছে, এটা তো একটা কনসেপ্ট যে একটা সংখ্যাকে অপর একটা সংখ্যা দিয়ে ভাগ করলে একটা রিমাইন্ডার পাচ্ছি। ঠিক আছে, এইবার সেই সংখ্যাটার বর্গকে যদি ওই সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডারটা আগে যা হচ্ছিল এখন রিমাইন্ডারটা হয়ে যাবে আগের রিমাইন্ডারের বর্গ। মানে কি বলতে চাইছি, ধরো n হচ্ছে একটা সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করছি, রিমাইন্ডার আসছে 2। এখন সংখ্যাটা করে দিচ্ছি n স্কোয়ার, অর্থাৎ আগে যে সংখ্যা ছিল এখন হয়ে যাচ্ছে সংখ্যাটার বর্গ। এবার এই যে বর্গ যে সংখ্যাটা সেই সংখ্যাটাকেও 5 দিয়ে ভাগ করছি, তাহলে রিমাইন্ডার কি হয়ে যাবে? আগে যে রিমাইন্ডার ছিল তার বর্গ, অর্থাৎ 2 স্কোয়ার মানে 4। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে। ক্লিয়ার? জাস্ট যে যে সংখ্যাটাকে ভাগ করছিলাম সেই সংখ্যাটার হয়ে গেছে বর্গ, তাহলে রিমাইন্ডারটারও হয়ে যাবে বর্গ যদি ভাজকটা সেম। ঠিক আছে, তারপর কি বলছে? বলছে হাউ মেনি নাম্বারস অফ ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স আর ডিভিজিবল বাই 3 অর 4 উইথাউট এ রিমাইন্ডার। কি বলছে যে কতগুলো সংখ্যা, বলছে প্রথম 100টা পজিটিভ ইন্টিজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা হয় 3 দিয়ে ভাগ করা যাবে না হলে 4 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, উইথাউট এ রিমাইন্ডার মানে কোনো রিমাইন্ডার থাকবে না, অর্থাৎ সম্পূর্ণভাবে ডিভিজিবল হয়ে যাবে। এমন কতগুলো সংখ্যা আছে প্রথম 100টা পজিটিভ ইন্টিজারের মধ্যে, প্রথম 100টা ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা হয় 3 দিয়ে ভাগ করা যাবে না হলে 4 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, তাহলে দেখো যে প্রথম 100টা সংখ্যার মধ্যে, প্রথম 100টা পজিটিভ ইন্টিজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 3 দিয়ে ভাগ করা যাবে। কি করব, জাস্ট 100কে 3 দিয়ে ভাগ করে দাও। 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কোশেন্ট কত হবে, ভাগফল কত হবে? ভাগফল হবে কিন্তু 33। ভাগশেষ যা থাকে তার ভাগফল কিন্তু 33 হয়, ভাগশেষ হবে 1। 3 33 কত? 99। তার মানে কি, তার মানে প্রথম 100টা সংখ্যার মধ্যে 33টা সংখ্যা আছে যাদেরকে 3 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলি যে 4 দিয়ে ভাগ করা যাবে কটা সংখ্যা আছে, তাহলে 100কে 4 দিয়ে ভাগ করে দাও। এখানে ভাগশেষ আসবে না, জাস্ট ভাগফল আসবে, কত হবে? 25। সেটা আমাদের দেখার দরকার নেই, আমাদের ভাগফলটাই নিতে হবে। তাহলে কি আসছে? তাহলে আসছে 25টা সংখ্যা যাদেরকে 4 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, 25টা সংখ্যা আছে যাদেরকে 4 দিয়ে ভাগ করা যাবে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো যে এই যে 33টা সংখ্যার মধ্যে এমন সংখ্যা আছে
যাদেরকে কিন্তু 3 দিয়েও ভাগ করা যাবে, আবার 4 দিয়েও ভাগ করা যাবে। মানে আমি একটা উদাহরণ নিয়ে দেখাচ্ছি, ধরো 12 একটা সংখ্যা, ঠিক আছে? এই 12 সংখ্যাটা কিন্তু 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই 12 সংখ্যাটা কিন্তু এই 33টা সংখ্যার মধ্যেও কাউন্ট হয়েছে, আবার এই 25টা সংখ্যার মধ্যেও কাউন্ট হয়েছে। আবার দেখো, যেমন সাপোজ ধরো 36কে 3 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই 36 সংখ্যাটা কিন্তু এই 25টার মধ্যেও কাউন্ট হয়েছে, 33টার মধ্যেও কিন্তু কাউন্ট হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে এদেরকে যদি যোগ করে দেই তাহলে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, মানে এক সংখ্যা দুবার নেওয়া হচ্ছে। তাহলে এই প্রবলেমটা দূর করার জন্য কি করব না, এবার আমরা দেখব যে 1 থেকে 100-র মধ্যে, মানে প্রথম 100টা পজিটিভ ইন্টিজারের মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 12 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ 3 দিয়েও ডিভিজিবল, 4 দিয়েও ডিভিজিবল। তাহলে কি করতে হবে, জাস্ট 100কে 12 দিয়ে, কত হবে 8 × 96, তাহলে 8। তাহলে কি 8টা সংখ্যা আছে যারা 3 দিয়েও ডিভিজিবল, 4 দিয়েও ডিভিজিবল। তাহলে দেখো 3 দিয়ে ডিভিজিবল 33টা, এর মধ্যে 4 দিয়ে ডিভিজিবল হওয়া সংখ্যাও থাকতে পারে। আচ্ছা, 4 দিয়ে ডিভিজিবল হবে 25টা, এর মধ্যে 3 দিয়ে ডিভিজিবল হওয়া সংখ্যাও কিন্তু থাকতে পারে। কিন্তু এই প্রবলেমটাকে দূর করার জন্য এর থেকে যদি 8 বাদ দিয়ে দেই তাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত দাঁড়াচ্ছে আলটিমেট, 33, 20, 53 আর 5 58 থেকে যদি 8 বাদ দিয়ে দেই কত হবে 50। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার এ। এটা কিন্তু পুরো একটা ভেন ডায়াগ্রামের কনসেপ্ট, যেটা তোমরা পার্সেন্টেজে পড়েছো। ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন A union B is equal to number of element of A plus number of element of B minus number of element A intersection B। ঠিক আছে, পার্সেন্টেজে কিন্তু করানো হয়েছে। দেখো এবার কি বলছে যে হাউ মেনি নাম্বারস বিটুইন 1 and 700 আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 17। বলছে 1 থেকে 700-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা সম্পূর্ণভাবে 17 দিয়ে ডিভিজিবল। তাহলে কি করতে হবে, কিছু না, জাস্ট 700-কে ভাগ করে দাও 17 দিয়ে। তাহলে 17 দিয়ে যদি 700-কে ভাগ করি আলটিমেট কোশেন্ট কত আসছে, 4 × 68, 2 21, কত আসছে 17 × 1 = 17, 4 রিমাইন্ডার, কোশেন্ট আসছে কত 41। অর্থাৎ 1 থেকে 700-র মধ্যে টোটাল 41টা সংখ্যা আছে যারা সম্পূর্ণভাবে 17 দিয়ে ডিভিজিবল। ওকে, এবার কি বলছে, বলছে 19⁻³ is divided by 20, what is the remainder? রিমাইন্ডার কত হবে? এই টাইপের অঙ্ক কিন্তু করানো হয়েছে। কি বলছে যে 19⁻³ কে 20 দিয়ে ভাগ করতে হবে। তো 19কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে, সেক্ষেত্রে রিমাইন্ডার আসবে 1। তাহলে 19⁻³ কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে, 1⁻³ অর্থাৎ 1। অ্যান্সার। এবার কি বলছে, বলছে যে PQ is a 2-digit number, then PQ minus QP will be completely divisible by। কি বলছে যে PQ হচ্ছে একটা সংখ্যা, এবার PQ minus QP সম্পূর্ণ বিভাজ্য হবে কোন সংখ্যা দিয়ে, 9, 7, 6 না 5। তো দেখো এই যে PQ, একটা উদাহরণ নিয়ে নেই আমি। ধরো PQ তো সংখ্যাটা, তো আমি ধরে নিচ্ছি ধরো P এর ভ্যালু হচ্ছে 2 আর Q এর ভ্যালু 3, অর্থাৎ সংখ্যাটা কত দাঁড়াচ্ছে, সংখ্যাটা দাঁড়াচ্ছে 23। এবার কি বলছে যে PQ মাইনাস QP, মানে সংখ্যাটার স্থান পরিবর্তন হয়ে যাবে, 23 ছিল হয়ে গেল কত 32। তাহলে এই 23 আর 32-এর মধ্যে ডিফারেন্স কত, -9, বিয়োগ করলে কত হচ্ছে 9। তাহলে এই যে সংখ্যাটা, এই মাইনাসকে ইগনোর করে দাও, কারণ মাইনাসের এখানে কোনো রকম কোনো গল্প নেই। আলটিমেট সংখ্যাটা আসছে কত 9।
তাহলে 9 কে কত দিয়ে ভাগ করা যেতে পারে? 9 কত দিয়ে ডিভিজিবল? 9 9 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, 9 9 দিয়ে ডিভিজিবল। তাহলে একটা উদাহরণ নিয়ে দেখা যাচ্ছে যে সংখ্যাটা আসলে 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, মানে এই যে পি কিউ মাইনাস কিউপি সেটা 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। আর একটা সংখ্যা নিয়ে দেখো, ধরো একটা সংখ্যা নিচ্ছি আমি 76, তাহলে এর থেকে বাদ দিচ্ছি এমন একটা সংখ্যা যেখানে ডিজিট গুলো জাস্ট স্থান পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এককের ঘরের সংখ্যাটা দশকে চলে গেছে, দশকের ঘরের সংখ্যাটা এককে চলে এসছে, মানে 76টা হয়ে গেছে কত? 67। তাহলে 67 আর 76 এদের মধ্যে ডিফারেন্স কত? 9। আর এই 9 9 দিয়ে ডিভিজিবল। ঠিক আছে, আর একটা উদাহরণ নাও, ধরো 81, স্থান পরিবর্তন করো, ডিজিট গুলোর কত হয়ে যাবে সংখ্যাটা? 18। তাহলে 81 আর 18-র মধ্যে ডিফারেন্স কত? 81 থেকে 20 বাদ দাও, 61, মানে কত? 63। ঠিক আছে, 63। তাহলে দেখো এই যে 63 যে সংখ্যাটা, এটাও কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। ঠিক আছে, 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। এবার তোমাদের মনে হতে পারে 63 9 দিয়ে ডিভিজিবল, আবার 7 দিয়ে ডিভিজিবল, তাহলে এখানে এখানে তো 7 আছে, তাহলে 7 আর 9 এর মধ্যে আমরা কোনটা নেব? এখানে কিন্তু এই 18 এই 81, এই 81 নিলে কনফিউশনের সৃষ্টি হচ্ছে, কিন্তু যদি আমি 23 নেই বা যদি আমি 76 নেই, তখন কিন্তু কোনো রকম কোনো কনফিউশন আসছে না। কারণ তখন দেখো, তখন আসছে কত? তখন চলে আসছে 9, সেটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে। আবার 81 নিলেও কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কিন্তু 76 নিলে 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, কিন্তু 7 দিয়ে কি ডিভিজিবল হচ্ছে? 7 দিয়ে কিন্তু ডিভিজিবল হচ্ছে না। 23 নিলে কিন্তু 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। তাহলে এই কেসে কিছু কিছু ক্ষেত্রে 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে সংখ্যাটা, কিছু কিছু ক্ষেত্রে আবার পি কিউ মাইনাস কিউপি 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে না। কিন্তু যে কোনো ক্ষেত্রে, এখানকার যে কোনো ক্ষেত্রে পি কিউ মাইনাস কিউপি কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হচ্ছে, সেই কারণে অ্যান্সারটা হবে 9। ক্লিয়ার? বোঝা গেল? চল, এবার কি বলছে? বলছে এ নাম্বার when divided by 7 leaves a remainder 4. What will be the remainder when square of the same number is divided by 7? ঠিক আছে, তাহলে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু করে আসলাম, যে এখানে দেখো ভাজকের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। ওকে, ভাজকের কোনো রকম কোনো চেঞ্জ হয়নি, কিন্তু ভাজ্যটার কিন্তু স্কোয়ার হয়ে গেছে, ভাজ্যর কিন্তু বর্গ হয়ে গেছে। তাহলে ভাজ্যর যদি বর্গ হয়ে যায়, তাহলে রিমাইন্ডারটাও কিন্তু বর্গ হয়ে যাবে, মানে রিমাইন্ডার আগে ছিল 4, এখন হয়ে যাবে 16। কিন্তু এখানে কিন্তু একটা গল্প আছে। কি গল্প? যে 16 রিমাইন্ডার কি কখনো হতে পারে? যে একটা সংখ্যাকে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে 16 রিমাইন্ডার কি কখনো হতে পারে? মানে রিমাইন্ডারটা কি ভাজকের থেকে কখনো বড় হতে পারে? কখনোই কিন্তু বড় হতে পারে না। যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আবার 7 দিয়ে ভাগ হয়ে যায়, মানে 16টা কিন্তু আলটিমেট 7 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 7 দিয়ে যদি ভাগ হয়, তাহলে কত হবে? 7 দুগুণ 14 পুরোপুরি চলে যাবে। আলটিমেট রিমাইন্ডার হিসেবে কি পড়ে থাকবে? রিমাইন্ডার হিসেবে পড়ে থাকবে কত? 2। তাহলে আলটিমেট রিমাইন্ডার কত? রিমাইন্ডার হচ্ছে 2। কারণ এখানে কি হচ্ছে, এখানে যে গল্পটা হচ্ছে, সেটা 16টা তো বড় হয়ে যাচ্ছে 7-এর থেকে, 16টা তো 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, মানে ডিভাইজারটা ছোট হয়ে যাচ্ছে, কোশেন্ট ডিভাইজারটা ছোট হয়ে যাচ্ছে রিমাইন্ডারের থেকে, কিন্তু সেটা তো কখনোই সম্ভব না। রিমাইন্ডার অলওয়েজ ছোট হবে ডিভাইজারের থেকে। ঠিক আছে, যদি বড় হয়ে যায়, তাহলে এগেইন ডিভিশনটা করা হবে। এগুলো সব কনসেপ্টে শেখানো হয়েছে, একদম মানে ভাগের ডিভিশনের যে বেসিক কনসেপ্ট, সেখানে এগুলো করানো হয়েছে। এবার কি বলছে? বলছে দ্য স্মলেস্ট পজিটিভ নাম্বার হুইচ মাস্ট বি অ্যাডেড টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 4 ডিজিট ইন অর্ডার দ্যাট দ্য সাম মে বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 307। কি বলছে? যে 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা, ঠিক আছে, 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা এমন সংখ্যার সাথে কত যোগ করলে সংখ্যাটা সম্পূর্ণভাবে 307 দিয়ে ডিভিজিবল হবে। তো দেখে নাও এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো 4 অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত? 4টে নয়।
4টে 9। এবার এই 4টে 9কে যদি 307 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। 3 7 21 পুরোপুরি বসে যাচ্ছে, 3 তিরিক্ষে 9। এটা কত হবে? এটা হবে 8, এটা হবে 7, আর এখানে কত হয়ে যাবে? 9। এবার যাবে 2 দিয়ে, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, তাহলে কত হচ্ছে? 5, এখানে আসছে কত? 7, এখানে আসছে 175। ওকে, তাহলে দেখো আলটিমেট রিমাইন্ডার কত আসছে? রিমাইন্ডার আসছে 175। কনসেপ্ট যদি ভালো করে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো বুঝতে খুব সমস্যা হবে। ওকে, তাহলে রিমাইন্ডার আসছে 175। তাহলে 175 রিমাইন্ডার থাকা মানে কি? রিমাইন্ডার 175 আর কোশেন্ট হচ্ছে 32। মানে এই 9999 কে যদি ভাগ করি তাহলে পুরোপুরি 32 বার যাবে আর 175 এক্সট্রা থাকবে। তাহলে এই 175 কি বাইরের থেকে এসেছে? না, বাইরের থেকে আসেনি। এই 175 কিন্তু 9999 এর মধ্যেই আছে। ঠিক আছে, 9999 এর মধ্যে 307 আছে 32 বার আর এক্সট্রা আছে 175। ঠিক আছে, এবার কি বলেছে? বলেছে যে সর্বনিম্ন, বলছে যে সর্বনিম্ন, তাই বলেছে তো যে স্মলেস্ট পজিটিভ নাম্বার। হ্যাঁ, সর্বনিম্ন কত যোগ করলে এই 9999 এর সাথে সর্বনিম্ন কত যোগ করলে সংখ্যাটা 307 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এবার ভালো করে লক্ষ্য করো তো, এই এখানে আছে 175। এই 175টা যদি কোনোভাবে 307 হয়ে যেত, ভালো করে বুঝবো, কোনোভাবে যদি 307 হয়ে যেত তাহলে সংখ্যাটা তো 307 দিয়ে ডিভাইড হয়ে যেত। এই 175টা কোনোভাবে 307 বা 307-এর কোনো মাল্টিপল যদি হয়ে যেত তাহলে সংখ্যাটা 307 দিয়ে ডিভাইড হয়ে যেত। কিন্তু জানতে চেয়েছে যে সর্বনিম্ন কত যোগ করব, তার মানে সর্বনিম্ন যোগ করতে বলেছে, তাহলে 307-এর মাল্টিপলে যাওয়ার দরকার নেই, সব থেকে কাছাকাছি একটা সংখ্যায় কনভার্ট করতে হবে যেটা 307 দিয়ে ডিভিজিবল। তাহলে সব থেকে কাছাকাছি যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 307, যেটা 307 দিয়ে ডিভিজিবল। তাহলে আমি কি বলতে চাইছি যে 175-কে কোনোভাবে যদি 307-এ কনভার্ট করতে পারতাম তাহলে সংখ্যাটা কিন্তু 307 দিয়ে ডিভাইড হয়ে যায়। ঠিক আছে, এবার 175-এর সাথে কিছু একটা যোগ করে তো 307 হবে। এবার 175-এর সাথে যোগ করা মানে কি? মানে কিন্তু এই 9999-এর সাথেই যোগ করা, কারণ এই 175 তো বাইরের কেউ নয়, এই 175 9999-এর মধ্যেই আছে। তাহলে 175-এর সাথে কিছু একটা যোগ করছি, তার মানে সংখ্যাটা কিন্তু আসলে 9999-এর সাথেই যোগ হচ্ছে। বোঝা গেল? তাহলে আলটিমেট কত যোগ করতে হবে? জাস্ট 307 থেকে 175 বাদ দিয়ে দাও। কত হচ্ছে? 2, 7 10 3, হাতে 1, 1 আর 1 2, 1। মানে এর সাথে যদি 132 যোগ করে দেই তাহলে সংখ্যাটা হয়ে যাবে কত? 307। তার মানে 132 যোগ করলে 307 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে 132 175-এর সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ 9999-এর সাথে যুক্ত হচ্ছে। তার মানে 9999-এর সাথে সর্বনিম্ন 132 যদি যোগ করি তাহলে সংখ্যাটা সম্পূর্ণভাবে 307 দিয়ে ডিভাইড হয়ে যাবে। এখানে কিন্তু প্রশ্নটা এমন হতে পারত যে সর্বনিম্ন কত বিয়োগ করলে, তখন কি করতাম না, এখানে ভালো করে লক্ষ্য করো, 307 32 দিয়ে 307-কে যদি 9999 দিয়ে ভাগ করি তাহলে 32 বার যাচ্ছে, মানে এর মধ্যে 307 32 বার পুরোপুরি ভাবে আছে, এক্সট্রা 175 থাকছে। তাহলে এই এক্সট্রা 175 যদি না থাকতো তাহলে এই সংখ্যাটা কিন্তু সম্পূর্ণভাবে 307 দিয়ে ডিভাইড হয়ে যেত। তার মানে এই সংখ্যাটা থেকে যদি 175 বাদ দিয়ে দেই সংখ্যাটা সম্পূর্ণভাবে 307 দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে যদি জানতে চাইতো যে সর্বনিম্ন কত বিয়োগ করলে সংখ্যাটা 307 দিয়ে ডিভাইড হবে তখন কি বলতে? তখন অ্যান্সারটা হতো
যে 175 যদি বাদ, কিন্তু এখানে তো সাবট্রাক্ট করতে বলিনি, এখানে করতে বলেছে কত যোগ করলে। ঠিক আছে, তাহলে 132 যোগ করতে হবে। ক্লিয়ার? তারপরে চলো, এটা কি বলছে যে 47 টু দি পাওয়ার 25 মাইনাস 1 ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই। তো একটা কনসেপ্ট শেখা উচিত তোমাদের, a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এটা a মাইনাস b দিয়ে ডিভাইড করা যাবে। কখন ডিভাইড করা যাবে? না যখন n টা হবে অড। ঠিক আছে, এইবার জানতে চেয়েছে কি যে 47 টু দি পাওয়ার 25, আর এই 1 কে 1 টু দি পাওয়ার 25 লেখা যেতে পারে। 7 টু দি পাওয়ার 25 আর 1 কে 1 টু দি পাওয়ার 25 লেখা যেতে পারে। তাহলে এই 47 কে যদি a ধরি, তাহলে 1 কে আমি b ধরতেই পারি, আর n এর ভ্যালু হচ্ছে 25। তাহলে n টা অড না ইভেন? এখানে n টা হচ্ছে অড, n টা হচ্ছে অড, তার মানে এই সংখ্যাটা অবশ্যই a মাইনাস b দিয়ে ডিভাইড করা যেতে পারে। আর a মাইনাস b মানে এর ভ্যালু কত 47, b এর ভ্যালু কত 1, তার মানে কত আসছে 46। তাহলে সংখ্যাটা 46 দিয়ে ডিভাইড করা যেতে পারে। এবার যে সংখ্যাটা 46 দিয়ে ডিভাইড করা যেতে পারে, 46 কে কি লেখা যেতে পারে? 23 ইন্টু 1, সরি 23 ইন্টু 2। তাহলে যে সংখ্যাটা 46 দিয়ে ডিভাইড হচ্ছে সেটা অবশ্যই 23 দিয়ে ডিভাইড হবে। 23 দিয়ে ডিভাইড হবে, কারণ 46 এর মধ্যে 23 লুকিয়ে আছে, 21 লুকিয়ে নেই, 24 লুকিয়ে নেই, 19 লুকিয়ে নেই, শুধুমাত্র 23 লুকিয়ে আছে। তাহলে যে সংখ্যাটাকে 46 দিয়ে ভাগ করা যাচ্ছে সেটাকে অবশ্যই 46 এর কোনো একটা উৎপাদক দিয়ে ভাগ করা যাবে, কোনো একটা উৎপাদক দিয়ে ভাগ করা যাবে। আর 23 হচ্ছে 46 এর একটা উৎপাদক, তার মানে এই সংখ্যাটাকে 23 দিয়ে ভাগ করা যাবে। ওকে, তারপরে এবার দেখো এখানে 1 1 1 1 করে এইভাবে চলতেই থাকছে, 1 দিয়ে শুরু হয়েছে, 1 দিয়ে শেষ হয়েছে। এবার জানতে চাইছে যে এই সংখ্যাটার মধ্যে n এর ভ্যালু সর্বনিম্ন কত হতে পারে। এই যে সংখ্যাটা দেওয়া আছে ইজ ডিভিজিবল বাই 9, দেন দ্য লিস্ট ভ্যালু অফ n, মানে সর্বনিম্ন কতগুলো এক এই সংখ্যাটার মধ্যে থাকলে এই সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। ধরো সংখ্যাটার মধ্যে একটা এক আছে, 9 দিয়ে কি ডিভিজিবল হবে? হবে না। দুটো হবে না, তিনটে হবে না, চারটে হবে না। এরকম করতে করতে যদি তুমি 9টা এক নাও, তখন কিন্তু সংখ্যাটা 9 দিয়ে ডিভিজিবল হবে। কেন 9 দিয়ে ডিভিজিবল? 9টা এক যদি আমি যোগ করি, তাহলে আলটিমেট ডিজিট সাম কত হচ্ছে? ডিজিট সাম হচ্ছে 9, আর 9 9 দিয়ে ডিভিজিবল। তার মানে 9টা এক এইরকম ভাবে যদি একটা সংখ্যা তৈরি করা হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 9 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এই সংখ্যাটার মধ্যে সর্বনিম্ন 9টা এক নিতে হবে। ঠিক আছে, 9 এর কম এক যদি তুমি নাও, তুমি যদি 8টা একও নাও, সেটা কিন্তু 9 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ 8টা একের ডিজিট সাম কত? 8। 8 কি 9 দিয়ে ডিভিজিবল হবে? 9 দিয়ে ডিভিজিবল হবে না। 9 দিয়ে ডিভিজিবল হওয়া তখনই শুরু হবে যখন 9টা এক ওর মধ্যে আসবে। তারপরে তুমি 18টা করো, 36টা করো, যা খুশি করো, কিন্তু সর্বনিম্ন 9টা এক তোমাকে নিতেই হবে, তাহলে 9 দিয়ে ডিভিজিবল হওয়া শুরু হবে। এবার কি বলছে? ইফ দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার is subtracted from the smallest 6 digit number, then the remainder will be। কি বলছে? যে লার্জেস্ট 4 ডিজিট নাম্বার is subtracted from, মানে বিয়োগ করা হবে 6 ডিজিটের স্মলেস্ট সংখ্যা। তাহলে 6 ডিজিটের স্মলেস্ট নাম্বার কি? 1 এর পিঠে 5টা শূন্য। এর থেকে বাদ দেবো কি যে 4 ডিজিটের লার্জেস্ট নাম্বার, মানে 4টে 9। কত হবে? 9 10 ঘর 1 হাতে 1, 9 1 10, 9 10 ঘর 1 হাতে 1, 9 1 10, 9 10 ঘর 2, 9 থেকে 10 ঘর 1 হাতে 1, 9 1 10 10 মিলে যাচ্ছে 0, হাতে 1, 9 1 10 10 মিলে যাচ্ছে 0, হাতে 1, 9 1 10 10 মিলে যাচ্ছে 0, 1 থেকে 10 ঘর 9, 1 1 মিলে যাচ্ছে 0।
9 পিঠে 3টে শূন্য 1, তাহলে অ্যান্সার ক্লিয়ার। এবার কি বলছে যে হাউ মেনি সিগনিফিকেন্ট ডিজিটস আর দেয়ার টু দ্য রাইট অফ দ্য ডেসিমাল পয়েন্ট ইন দ্য প্রোডাক্ট। মানে এই গুণটা যদি করা হয় 95.75 এর সাথে যদি 0.02554 যদি গুণ করা হয়, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা থাকবে? এখানে দেখো দশমিকের পরে দুটো আছে, এখানে দশমিকের পরে কটা আছে? দুটো দুটো চারটে, চারটে একটা পাঁচটা। তাহলে এদেরকে যদি গুণ করি তাহলে এক্স্যাক্টলি 7টা সংখ্যা থাকা উচিত, কিন্তু 7টা থাকবে না, থাকবে কটা? 6টা। কেন 6টা থাকবে? তার কারণ দেখো যদি গুণ করো ইউনিট ডিজিটে কিন্তু 0 আসছে, দেখো 4 × 5 = 20, ইউনিট ডিজিটে আসছে 0, ঠিক আছে? ইউনিট ডিজিটে ধরো পয়েন্ট আসছে, পয়েন্টের পরে 7টা সংখ্যা আসছে, এবার লাস্ট সংখ্যাটা আসছে 0। এবার আমরা কি জানি পয়েন্টের পরে শূন্যের কোনো দাম থাকে না, তাহলে শূন্যটাকে ডিমিনিশ করে দিতে হয়, শূন্যটাকে ধরাই হয় না। তাহলে শূন্যটাকে যদি না ধরা হয়, পয়েন্টের পরে এক্স্যাক্টলি 7টা সংখ্যা আসছে, লাস্ট সংখ্যাটা আসছে 0, শূন্যটাকে যদি বাদই দেওয়া হয় তাহলে আলটিমেট পয়েন্টের পরে কটা সংখ্যা থাকবে? 6টা সংখ্যা। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 6। এবার কি বলছে? এ ম্যান প্ল্যান্টস 21025 mango trees in his garden in such a way that there are as many rows as there are mango trees in each row. Find the number of rows. এটা তো একটা কমন অঙ্ক, জাস্ট এর বর্গমূল করে দিতে হবে। 21025, এটা অপশন দিয়ে করব। তো এখানে দেখো 135, 125, 145, 130। ভালো করে লক্ষ্য করো 140-এর, সাপোজ ধরো 140-এর যদি স্কোয়ার করি তাহলে কত হয়? 14 14 19600। এবার এখানে যে সংখ্যাটা আছে সেটা কিন্তু 19600 থেকেও কিন্তু বড়, তার মানে এর বর্গমূলটা কিন্তু অবশ্যই 140-এর থেকে বড় হবে। তাহলে অ্যান্সারটা অবশ্যই 140-এর থেকে বড় হবে। তো 140-এর থেকে এটা 140-এর ছোট, এটাও ছোট, এটাও ছোট, একটাই আছে যেটা 140-এর থেকে বড়, ঠিক আছে? এটা কি বলছে? হোয়াট ইজ দ্য সাম অফ দ্য কিউব অফ দ্য ন্যাচারাল নাম্বার ফ্রম 1 to 10? মানে কি? 1 থেকে 10-এর মধ্যে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যার কিউবের যোগফল ফাইন্ড আউট করতে হবে। এইরকম করতে করতে 10 কিউব পর্যন্ত, ঠিক আছে? তাহলে প্রথম nটা সংখ্যার কিউবের যোগফলের ফর্মুলা কি ছিল? n × n+1 বাই 2 তার কিউব। তো এখানে কটা সংখ্যা আছে? 10টা সংখ্যা, 10 × 11 বাই 2 তার কিউব, 5, 5 11 55। তো 55 যদি কিউব করি ইউনিট ডিজিটে থাকবে 5, একটাই আছে, তাহলে এটাই হবে 3025। এটা কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস হুইচ আর ইন দ্য রেশিও 5:3 ইজ 50। হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস? ঠিক আছে, দুটো সংখ্যা আছে, তাদের রেশিও হচ্ছে 5:3। তাহলে একটা সংখ্যাকে আমি ধরতে পারি 5x, আর একটা সংখ্যাকে ধরতে পারি 3x, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2x, আর প্রশ্নে এই 2x এর ভ্যালু দেওয়া আছে কত? 50। তাহলে x এর ভ্যালু কত? 25, মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 25। জানতে চেয়েছে গুণফল, তাহলে 5x × 3x অর্থাৎ 15x²। x এর ভ্যালু কত? 25 25, তার মানে 225। 15 × 225, 5 15 75-এর 7, সরি 5 15 75-এর 5 হাতে 7, 15 2 30, 30 আর 7 37-এর 7 হাতে 3, 15 2 30 আর 3 বলছে 5 15 75-এর 5 15 x, সরি ভুল হয়ে গেছে, x এর ভ্যালু তো 25, তাহলে 25-এর স্কোয়ার হবে 25 25 625। কত হবে দেখো? 5 5 15 75-এর 5 হাতে 7, 15 2 30 আর 7 37-এর 7 হাতে 3, 6 15 90 আর 3 93। তাহলে কত? 93 75, অ্যান্সার বি। এবার কি বলছে?
the sum of two numbers is 27. Okay. The difference of their square is 243. What is the difference between the number? কি বলছে যে দুটো সংখ্যার যোগফল 27। এবার সংখ্যা দুটোর স্কোয়ারের মধ্যে ডিফারেন্স 243। তাহলে সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত? তাই এটাকে কি লেখা যেতে পারে? x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 243। তো x প্লাস ওয়াই এর ভ্যালু কত? 27। x মাইনাস ওয়াই ইকুয়াল টু 243। এটা পুরোপুরি 9 দিয়ে কেটে যাবে, মানে x মাইনাস ওয়াই এর ভ্যালু কত? 9। সংখ্যা দুটোর মধ্যে ডিফারেন্স কত? 9। এবার কি বলছে যে আউট অফ 4 consecutive numbers the sum of the first two numbers is equal to the fourth number. What is the half of the sum of the four numbers? কি বলছে? বলছে এখানে চারটে কনজিকিউটিভ নাম্বার আছে, ঠিক আছে? তো নাম্বারগুলো আমি ধরে নিচ্ছি, ধরো x মাইনাস টু, এক্স মাইনাস ওয়ান, এক্স আর এক্স প্লাস ওয়ান, চারটে পরপর সংখ্যা। এবার কি বলেছে? বলেছে যে the sum of the first two numbers, প্রথম দুটো সংখ্যার যোগফল কত? 2x minus 3 is equal to the fourth number, মানে x plus 1। তাহলে এখানে আসছে x আর এখানে আসছে কত? 4। তাহলে x এর ভ্যালু কত চলে আসছে? 4। ওকে। এবার কি বলেছে যে what is the half of the sum of the four numbers? তাহলে চারটে সংখ্যা, তাহলে চারটে সংখ্যার যোগফল কত হবে? এদিকে হবে হচ্ছে 4x আর এক এক কেটে গেলে হচ্ছে 2। এদের যদি হাফ করে দেই কত হবে? 2x মাইনাস 1। তাহলে x এর ভ্যালু কত? 4। তাহলে 4 দুগুণ 8 এর থেকে এক বাদ দিলে কত থাকে? 7। তাহলে অ্যান্সার কত হবে? এবার কি বলছে? the number of rational number between 5 and 7। এটা তো কনসেপ্ট এর মতো, যে দুটো নাম্বার আছে 5 আর 7, তাদের মধ্যে কতগুলো রেশনাল নাম্বার থাকতে পারে। তা দুটো রেশনাল, 5ও একটা রেশনাল নাম্বার, 7ও একটা রেশনাল নাম্বার। তো দুটো রেশনাল নাম্বারের মধ্যে অসংখ্য ইরেশনাল নাম্বার, অসংখ্য রেশনাল নাম্বার থাকতে পারে, মানে আলটিমেট অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে ইনফাইনাইট। এবার 3 প্লাস 2√5 এটা কি? এটা হচ্ছে একটা পিওর ইরেশনাল নাম্বার, কারণ 3 কি? 3 হচ্ছে একটা রেশনাল নাম্বার। 2 কি? 2 হচ্ছে একটা রেশনাল নাম্বার, এর সাথে গুণ হয়েছে কি? একটা ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তার মানে এই পুরো রেজাল্টটাই কিন্তু একটা ইরেশনাল হয়ে যাবে। এবার এই সংখ্যাটাকে কি দেখা যেতে পারে? 2323, অর্থাৎ 23/99। 2 মানে 0.23 মাথায় বার, মানে 23/99। এবার কি বলছে যে অল ইরেশনাল নাম্বারস আর, এটা কি হবে? ইন্টিজার্স হবে না, আলটিমেট হবে হচ্ছে রিয়েল। আর এখানে ইমাজিনারি নিয়ে কোনো রকম কোনো ডিসকাস হয় না, আসলে এটা ইমাজিনারি হওয়াটাই এক্সাক্ট। যেহেতু ইমাজিনারি নিয়ে তোমাদের কোনো রকম কোনো ডিসকাশন নেই, তোমাদের রিয়েল নিয়েই ডিসকাশন, সেই কারণে এটা বা তোমাদের ফিল্ডে এটা রিয়েলই হবে অ্যান্সারটা, ঠিক আছে? কিন্তু আসল অ্যান্সারটা ইমাজিনারি হওয়া উচিত। সমস্ত ইরেশনাল নাম্বারই হচ্ছে রিয়েল। এটা কি বলছে যে ফর এনি ন্যাচারাল নাম্বার n 6 to the power n minus 5 to the power n always ends with, বলছে কি যে একটা সংখ্যা আছে 6 to the power n minus 5 to the power n, এই সংখ্যাটা ইউনিট ডিজিটে কি থাকবে? ভালো করে লক্ষ্য করো যে এই যে 6 to the power n যদি করো, 6 এর পাওয়ারে যাই থাকুক না কেন, আলটিমেট যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের শেষে কিন্তু সবসময় 6 থাকবে, এটা মাথায় রাখবে। ওকে,
যদি 6 পাওয়ার তুমি 1 করো তাহলে কত হচ্ছে 6। ঠিক আছে। আচ্ছা, এরপর n ন্যাচারাল নাম্বার n, 6 পাওয়ার, হ্যাঁ ঠিক আছে, 6 পাওয়ার যদি 2 করো কত হবে 36। দেখো লাস্টে আছে কত 6। 6 পাওয়ার যদি 3 করো কত হবে 216, লাস্টে আছে 6। এরকম করতে করতে 6 পাওয়ার তুমি যাই করো না কেন একটা সংখ্যা আসবে, কিন্তু সেই সংখ্যার ইউনিট ডিজিটে অলওয়েজ থাকবে 6। একইভাবে 5 পাওয়ার তুমি যাই করো না কেন, যে সংখ্যাটা আসবে তার ইউনিট ডিজিটে আসবে 5। তাহলে এখানে এমন একটা সংখ্যা আসবে যার ইউনিট ডিজিটে আসবে 6, তার থেকে বাদ দিতে হবে এমন একটা সংখ্যা যার ইউনিট ডিজিটে আছে 5। তাহলে বাদ দিলে যে সংখ্যাটা হবে তার ইউনিট ডিজিটে কত আসবে, 6 থেকে যদি 5 বাদ দিই 1, যে সংখ্যাটা আসবে তার ইউনিট ডিজিটে হবে 1। তাহলে যে সংখ্যাটা হবে সেটা এন্ডস উইথ 1। এবার কি বলছে, বলছে সাম অফ ডিজিটস অফ এ 2-digit নাম্বার is 9 when 27 is added to the number, the place of the digits are interchanged, find the number। কি বলছে, বলছে যে ধরো একটা 2 অঙ্কের সংখ্যা হচ্ছে xy, তাহলে এর মধ্যে দুটো ডিজিট আছে, একটা হচ্ছে x আর একটা y, এদের ডিজিটের যে যোগফল সেটা বলে দিয়েছে কত 9। এবার এই xy এই সংখ্যাটার আসল রূপ কি, x এর ঘর x টা কি, আর y কোথায় আছে, y আছে এককের ঘরে, আর x কোথায় আছে, x আছে দশকের ঘরে। তার মানে আসল সংখ্যাটার রূপ হচ্ছে 10x প্লাস y। ওকে, এবার এই যে সংখ্যার এই সংখ্যাটার আসল রূপ, এই সংখ্যাটার সাথে যদি 27 যোগ করে দেই তাহলে এই সংখ্যার মধ্যে যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো তার প্লেস চেঞ্জ করে ফেলবে, মানে আলটিমেট এই এক্স ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে ওয়াই এক্স, অর্থাৎ তখন সংখ্যাটার আসল রূপ কত হবে 10y প্লাস এক্স। ঠিক আছে, 10y প্লাস এক্স। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আলটিমেট যেটা পাচ্ছি, ধরো এখানে আছে কত 10x আর এখানে আছে x, 10x থেকে x যদি বাদ দিয়ে দিই কত হয়ে যাবে 9x মাইনাস 9y ইকুয়াল টু 27। তাহলে x মাইনাস y ইকুয়াল টু কত আসছে 3। আচ্ছা, এখানে হবে মাইনাস 27, 10x আর x টা এদিকে চলে আসছে 10y 27। ঠিক আছে, তাহলে কত হবে মাইনাস 3। তাহলে x প্লাস y এর ভ্যালু কত 9 আর x মাইনাস y এর ভ্যালু হচ্ছে 3। জানতে চেয়েছে যে নাম্বারটা কত, এখানে লিখি যে x প্লাস y এর ভ্যালু হচ্ছে 9 আর x মাইনাস y এর ভ্যালু হচ্ছে মাইনাস 3। তাহলে y কেটে যাচ্ছে, আলটিমেট কি আসছে 2x, 2x এর ভ্যালু আসছে 6, তাহলে x এর ভ্যালু আসছে কত 3। তাহলে x এর ভ্যালু যদি 3 হয় y এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু হয়ে যাবে 6। তার মানে আলটিমেট সংখ্যাটা কি ছিল, সংখ্যাটা ছিল x y, তাহলে x এর ভ্যালু 3 আর y এর ভ্যালু কত 6, তাহলে সংখ্যাটা কত 36। জানতে চেয়েছে যে হাউ মেনি ফ্যাক্টরস অফ দ্য 1 2 2 8 8, কতগুলো ফ্যাক্টর আছে, তো দেখে নাও। ফ্যাক্টর বার করার শর্ট ট্রিক, 2 দিয়ে ভাগ করো কত হবে 6 1 4 4। ওকে, আবার 2 দিয়ে ভাগ করো কত হবে 3 0 7 2। আবার 2 দিয়ে ভাগ করো 15 36। এটাকে একটু 3 দিয়ে ভাগ করে দাও, 3 এ 5 15, 3 12 36। আবার 2 দিয়ে, সবসময় 2 দিয়েই ভাগ করো, মানে প্রাইম নাম্বার দিয়ে ভাগ করো, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। এটা কত হবে 25 দুগুণ 50, 6 দুগুণ 12। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 12 দুগুণ 24, 8 দুগুণ 16। আবার যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 6 দুগুণ 12, 4 দুগুণ 8।
2 দিয়ে ভাগ করলে হবে 32, 2 দিয়ে ভাগ করলে হবে 16, এখানে 2 দিয়ে ভাগ করলে হবে 8, 4, 2। ওকে, তো কতগুলো 2 আছে? 2 আছে এখানে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7, 8, 9, 10, 11, 12, টোটাল 12টা 2 আছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 12। আর 3 কটা আছে? একটা। ওকে, তো এখানে 2 এর পাওয়ার কত? 12, এখানে 1। তো এখানে কি করবো এবার দেখো, 12 ডবল করে দাও, ঠিক আছে, যোগ, এখানে আছে 1, 1-এর ডবল করে দাও, তাহলে আলটিমেট 12 দুগুণ 24, 2 1-এ 2, কত হচ্ছে? 26। তাহলে কতগুলো ফ্যাক্টর আছে? টোটাল 26। ওকে, তাহলে আজকের 25টা অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট ক্লাসে আবার 25টা অঙ্ক নাম্বার সিস্টেমেরই আসবে। আজকের ক্লাস এই পর্যন্ত।